হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিআরএনএস অ্যালায়েন্স বা মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টে আমরা সবাই জানি এটা ঝুলন্ত অবস্থায় আছে। রিজার্ভ জাজমেন্টের ক্ষেত্রে এটা ঝুলে আছে। কি হবে না হবে তা অবশ্যই সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু সুপ্রিম কোর্ট। এবং অবশ্যই আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এরকম মানসিকতা পোষণ করি আইনের প্রতি বা সুপ্রিম কোর্টের প্রতি। তাই সুপ্রিম কোর্টের তার নির্দিষ্ট কবে বেরোবে রেজাল্ট, আমি এটাকে রেজাল্টই বলছি। আমি এটাকে ভার্ডিক্ট না বলে এটাকে আমি জাজমেন্ট না বলে এটাকে আমি রেজাল্টই বলছি। কারণ এতদিন ধরে আমরা এর জন্য হাফ ইতিস করে বসে আছি, তাই এটাকে আমি ভার্ডিক্ট বা জাজমেন্ট না বলে এটাকে আমি রেজাল্টই বলছি। এখন কথা হচ্ছে, যেটুকু কানা ঘোষা শোনা যাচ্ছে যে 62 পৃষ্ঠার যে রিটিন ডকুমেন্টস দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেইটা কি বুমেরাং হয়ে খেলার চেষ্টা করছে? কারণ ডিএতে তো সব কিছু শুনানি হয়ে গেছে, পুঙ্খানুপুঙ্খ শুনানি হয়েছে। সেই ট্রাইব্যুনালে শুনানি হয়েছে, ট্রাইব্যুনালে দুবার শুনানি হয়েছে, কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে শুনানি হয়েছে, কলকাতা ডিভিশনাল বেঞ্চে শুনানি হয়েছে, কলকাতা হাইকোর্টের রিভিউ বেঞ্চে শুনানি হয়েছে, সুপ্রিম কোর্টে 28 নভেম্বর 2022 থেকে কন্টিনিউ জাস্টিস হৃষিকেশ রায়, জাস্টিস দেবঙ্গ দত্ত, জাস্টিস সঞ্জয় কারোল এটসেট্রা বিভিন্ন বেঞ্চের শুনানি হয়েছে। আর এতে কী আর মানে এর সঙ্গে কী যুক্ত আছে? অনেকে বলছেন যে 62 পাতার যে রিটিন আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছিলেন, তাতে কিছু কিছু পয়েন্ট এবং কিছু কিছু সাবমিশান এমন ছিল হয়তো সুপ্রিম কোর্টকে ভাবাচ্ছে। কী ছিল না, সেই 62 পৃষ্ঠার প্রথম চ্যাপ্টার 1-এ ছিল whether in the Indian federal structure each and every state in the country is constitutionally or even otherwise legally obliged to match rates of dearness allowance for corresponding periods as that fixed by the central government। অর্থাৎ এই প্রথমটার মধ্যে কিন্তু অনেকগুলো খোঁচা আছে। 62 পাতা রিটিন আন্ডারটেকিংয়ে যে কথাটা বলেছে যে ওয়েদার ইন দি ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচার, কার নাম ফেডারেল স্ট্রাকচার নিশ্চয়ই আপনারা জানেন। যারা জানেন না আমি একটু মনে করিয়ে দিই। আমাদের ভারতবর্ষের সংবিধানে কিছু কিছু বিষয়কে রাখা আছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায়। যেমন শিক্ষা আছে কনকারেন্ট লিস্টে, স্বাস্থ্য আছে কনকারেন্ট লিস্টে, সুরক্ষা আছে কনকারেন্ট লিস্টে, এটসেট্রা। এখন বেশ কিছু বিষয় আছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায়। তো তার জন্য এটার নাম হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ভাই, কেন্দ্র আছে মাথার উপরে, স্টেট তার নিচে। কিছু কিছু ব্যাপারকে স্টেট এবং সেন্ট্রাল একসঙ্গে যুগ্মভাবে কাজ করবে। তো এখানে একটা খোঁচা মেরে দিয়েছে কপিল সিব্বাল মহোদয় যে এই ফেডারেল স্ট্রাকচারাল সিস্টেমে প্রত্যেকটা রাজ্য তারা কি বলছে, কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে অথবা আইনগতভাবে তারা কি বাধ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেই রেট দিচ্ছে সেই রেটকে রাজ্যকে দেওয়া? এটা প্রথম প্রশ্ন ছিল। যদিও কপিল সিব্বাল মহোদয় এটাকে একটু টেকনিক্যাল মিস্টেক করেছেন। কেন, কী টেকনিক্যাল মিস্টেক? কেন এখানে বলছেন যে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যারা আমরা ডিএ কর্মচারী বা যারা আমরা ডিএ আন্দোলনকারী, কখনোই কিন্তু আমরা কিন্তু একবারও বলিনি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো আমাদের ডিএ দিতে হবে। আমরা কোথাও বলিনি, কোনো জায়গায় বলিনি। আমরা কি বলেছি না, এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ভাই, মুদ্রাস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাই সেই এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে নীতি যে রেট, সেই অনুযায়ী আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু কোথাও বলিনি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 5 টাকা বাড়ায় আমাদের 5 টাকা দিতে হবে, এটা আমরা কোথাও বলিনি। যাই হোক, কপিল সিব্বাল তারপরে ওখানে একটা খোঁচা মেরে দিয়েছে। কপিল সিব্বাল মহোদয় এখানে একটা খোঁচা মেরে দিয়েছেন। এবং 2 নম্বর তিনি কি বলেছেন, neither the Learned Tribunal nor the Honorable High Court directed State of West Bengal to apply the same formula
অ্যাজ অ্যাপ্লাইড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। তিনি এখানে কি একটা কথা দিয়েছেন যে না ট্রাইব্যুনাল না হাইকোর্ট কেউই কিন্তু স্টেট গভর্নমেন্টকে বাধ্য করেনি যে ভাই তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই দিয়ে দিতে হবে। অর্থাৎ একই ব্যাপারকে তিনি কিন্তু বারবার ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করার চেষ্টা করেছেন। এবং তার সঙ্গে উনি আর একটা যে সূত্র দিয়েছেন সেটাই অনেকের বিশ্বাস যে এটা কিন্তু সম্পূর্ণ মানে এখানে একটা চাল খেলতে পারেন। কি চাল না, তিনি এখানে বলেছেন যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সারা ভারতবর্ষের সব জায়গাতে এটা অ্যাপ্লাই হয়। তাহলে এই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যদি একটা স্টেটের ক্ষেত্রে এই রুল প্রযোজ্য হয় তাহলে সেই রুলটা কিন্তু তাহলে সমস্ত স্টেটের তাহলে সমস্ত স্টেট কিন্তু বাধ্য হবে এটাকে দিতে, যেটা কিন্তু সম্পূর্ণ তাদের রাইটের বিপক্ষে। অর্থাৎ কপিল সিব্বল মহোদয় এখানে একটা মানে খুব চালাকির সঙ্গে একটা চাল খেলেছেন যে পশ্চিমবঙ্গে যদি এই সুপ্রিম কোর্ট তার দিয়ে নির্দেশ দেয়, কারণ আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো, স্টেট গভর্নমেন্টও জানে, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টও জানে যে রায়টা কিন্তু অবশ্যই আমাদের পক্ষেই যাবে। কারণ যে রায়টা ট্রাইব্যুনাল দিয়েছে, যে রায়টা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিয়েছে, যে রায়টা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ দিয়েছে, যে রায়টা হাইকোর্টের রিভিউ বেঞ্চ দিয়েছে, এবং যেখানে তারা মেনলি বলেছে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল রাইট, শুধুমাত্র ফান্ডামেন্টাল এই ওয়ার্ডটার জন্য আমরা আপন লড়াই করছি। যেদিন সুপ্রিম কোর্ট স্ট্যাম্প মেরে দেবে যে হ্যাঁ ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, আমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই, তখন ভাই সেন্ট্রাল যদি ডিএ বাড়ায় তাহলে এআইসিপিআই অনুযায়ী আমাদেরকেও ডিএ দিতে বাধ্য, কারণ ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে। তবে এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু কখনোই সুপ্রিম কোর্টের কাছে খুব একটা ভালো হিসাবে গণ্য হয়নি। কেন হয়নি না, প্রথমত না তারা এই 8টি মানে তাদের যে নিয়ম বলেছিল যে এই যে পে কমিশন রোপা 2009-কে তারা একবার বলছে মানব, একবার বলছে মানব না, আমরা টাকা রাখবো সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আমরা গভর্নমেন্ট এমপ্লয়িকে দেবো না, এটা কিন্তু ভালো চোখে নেয়নি সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টে কপিল সিব্বল মহোদয় ভুল তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে ছত্তিশগড় সেই সময় যে 53% দিয়ে দিচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু তিনি ভুল বলেছেন। তো এই যে ভুল, কখনোই কিন্তু এটাকে সুপ্রিম কোর্ট ভালো চোখে নেবে না। কারণ ছত্তিশগড় যখন কপিল সিব্বল মহোদয় জমা দেয় যে 53% দিয়ে দেয়, সেই সময় কিন্তু ছত্তিশগড়ের অলরেডি মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই মহোদয় তিনি অলরেডি ঘোষণা করেছিলেন আগস্ট মাসের 2025 তারিখে, উইথ ইফেক্ট ফ্রম 1 সেপ্টেম্বর 2025 থেকে তিনি অলরেডি 55% তার ঘোষণা করেছেন। তাই কিন্তু যতই 62 পৃষ্ঠার রিটিন আন্ডারটেকিং দিক না কেন, রায় কিন্তু আমাদের পক্ষেই যাবে। কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কিছু তথ্যে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই সন্তুষ্ট হতে পারেনি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।